দ্য ট্রেন টাইমস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি এম এ এস তানভীর। আমার সাথে বরাবরের মতো রয়েছেন দুজন অতিথি। আমাদের সাথে রয়েছেন জাহিদ জিতু, আজাদী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, এবং আমার সাথে রয়েছে মেহেদী হাসান, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ শাখা। তো আমাদের আজকের আলাপ ভাষার রাজনীতি নাকি শব্দবিধি। তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে ফেসবুক অনলাইন অফলাইন সহ সব জায়গায় ভাষা নিয়ে খুবই তোলপাড়। আহ, কি কি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করা যাবে না, কোন কোন শব্দ ব্যবহার করা যাবে এই বিষয়ে একটা পক্ষ কিছু শব্দকে অ্যাভয়েড করতে চাচ্ছে, আবার কিছু পক্ষ সে শব্দগুলোকে ধারণ করছে, কিংবা কেউ বলছে যে এই শব্দগুলা হচ্ছে আম, বাংলাদেশে একটা রাজনৈতিক নতুন ডাইমেনশন, আবার কেউ বলছে যে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ভাষা বা বাংলা ভাষায় যে কোনো শব্দ আসতে পারে, সেই জায়গা থেকে আমাদের আজকের এই আয়োজন। এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একজন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন বাংলা ভাষার সঙ্গে ইনকলাব জিন্দাবাদ চলবে না। এ ধরনের ভাষা ব্যবহার করার পরে কিংবা এই ধরনের বক্তব্যের পরেই হচ্ছে আমাদের আহ, তরুণ প্রজন্ম খুবই আম, কি বলা যায় আবারও জেগে উঠেছে, কিংবা তারা খুবই প্রতিবাদ শুরু করেছে যে আমরা কেন ইনকলাব জিন্দাবাদ বলতে পারবো না। সে জায়গা থেকে আমি প্রথমে জিতু ভাইয়ের কাছে যেতে চাই। জিতু ভাই, আপনি কি আমাদের যে মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, ওনার সাথে কি আপনি একমত কিনা যে বাংলা ভাষার সঙ্গে ইনকলাব জিন্দাবাদ এই ধরনের ভাষা চলবে না? ধন্যবাদ তানভীর। আহ, ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান সাহেবকে, আমার অপোজিটে যিনি আছেন। আহ, আজকে 21শে ফেব্রুয়ারি 2026। আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগেই সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করতে চাই 21শে ফেব্রুয়ারি 1952-তে যারা শহীদ হয়েছিলেন আমাদের বাংলা ভাষার জন্য, যাদের সেই অপূরণীয় অপূরণীয় তাদের যেই ত্যাগ, যেটার কারণে আজকে আমরা বাংলা ভাষায় এত সাবলীল ভাবে, এত স্বাচ্ছন্দ্যের সাথে কথা বলতে পারছি, লিখতে পারছি এবং মনের ভাবটা প্রকাশ করতে পারছি। সেই অকুতোভয় ভাষা সৈনিকদের প্রতি আবার বিশেষ শ্রদ্ধা জানিয়ে এবং যত ভাষা শহীদ আহত হয়েছিলেন তাদের প্রতি সম্মান জানিয়ে আজকের আহ, আমার বক্তব্য জায়গাটা আমি শুরু করছি। তানভীর যেমনটা বলছিলেন যে আমাদের একজন মন্ত্রী, মাননীয় একজন মন্ত্রী, তিনি বাংলা ভাষার কিছু শব্দ নিয়ে, বিশেষ করে তিনি কয়েকটা শব্দ, দুই একটা শব্দ উনি হয়তো বলেছেন, যেমন ইনকলাব, ইনসাফ, অথবা জুলুম, মজলুম, এই ধরনের কয়েকটা শব্দ নিয়ে বেশ আলোচনা চলছে। এই একই ধরনের এক বক্তব্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের কাছ থেকেও শুনেছি, যে এই শব্দগুলো ব্যাপারে ওনারা কিছুটা আপত্তি জানাচ্ছে। এখানে আমি বলতে চাই যে এক অর্থে ওনাদের বক্তব্য যদি আমি সমর্থনও করি, হ্যাঁ, এই কিছু কিছু শব্দ আছে যেগুলো বাংলা ভাষার অংশ না। ইনকিলাব অবশ্যই বিদেশি ভাষা থেকে আগত একটি শব্দ, বা ইনসাফ অথবা মজলুম, যেটাই বলি, শব্দগুলো বিদেশি ভাষা থেকে আগত শব্দ। একইভাবে যদি বলি, আরো কিন্তু অনেকগুলো শব্দ এভাবে আছে যেগুলো কিন্তু বিদেশি ভাষা থেকে আগত। হ্যাঁ, এবং এটা শুধু বাংলা ভাষার ক্ষেত্রেই না, পৃথিবীর প্রতিটা ভাষাই তার পার্শ্ববর্তী কিছু ভাষার থেকে কিছু না কিছু ভাবে প্রভাবিত। যেমন যদি আমরা হিন্দি ভাষাটা নিয়ে একটু একটু স্টাডি করি, আমরা দেখতে পাবো হিন্দি ভাষার অনেক শব্দই কিন্তু উর্দু ভাষার শব্দের সাথে হুবহু মিল, হুবহু মিল। হ্যাঁ, একইভাবে আমরা ইউরোপিয়ান ভাষাগুলো যদি একটু স্টাডি করে দেখি, ইউরোপিয়ান ভাষাগুলো অনেক কিছুই আছে যেগুলো ইংরেজির সাথে অনেকটাই মেলে। যেমন জার্মান ভাষাটা, যেখানে বেশ কিছু শব্দই পাওয়া যায় যেগুলো ইংরেজি শব্দটার সাথে সামান্য কিছু মডিফিকেশন আছে। হ্যাঁ, তো সেই দিক থেকে যাই। আবার যদি আমরা ডক্টর শহীদুল্লাহকে একটু কোট করি, উনি কিন্তু বলে গিয়েছেন যে ভাষা তার নিজস্ব গতিতে আগায় এবং ভাষা পরিবর্তনশীল, প্রতিটা ভাষাই পরিবর্তনশীল এবং সেটা তার নিজ গতিতেই সামনের দিকে যায়।
প্রতিটা আচ্ছা, ভাষাতে কিছু নতুন আমি শব্দ। আপনাকে একটু ডিস্টার্ব করতে চাই, সেটা হ্যাঁ। থামাতে চাই। সেটা হচ্ছে আমরা হুম, অনেক ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনেকগুলো শব্দ এসেছে। কিন্তু হুম, বাংলা তারা যে বিষয়টা অভিযোগ করছে যে বিপ্লব, হুম, এটা তো বাংলা ভাষায় অলরেডি বিদ্যমান আছে। সেখানে হুম, ইনকলাব বা এই ধরনের শব্দ আনা কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি যে শব্দগুলো নাই, যে শব্দগুলো ছিল না, সেই হুম, শব্দগুলো এসেছে, সমস্যা নাই। কিন্তু অলরেডি বাংলা ভাষায় হুম, বিদ্যমান বাংলা শব্দ আছে, সেটার বিপরীতে হুম, নতুন করে আবার আরেকটা শব্দ নিয়ে আসা, এটা কোনো ষড়যন্ত্রের হুম। আভাস কিনা? না, এটা কোনো ষড়যন্ত্রের আভাস বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে ইনকলাব, ইনকলাব বা ইনকলাব জিন্দাবাদ এই শব্দটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একটা প্রচলিত একটি স্লোগান, এবং ইনকলাব শব্দটা, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা ওখান থেকেই অ্যাকচুয়ালি প্রচলিত। হ্যাঁ। সো আমি যদি ধরি ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু শুধু পাকিস্তান করেনি, এটা কিন্তু বাংলাদেশ বা আমরা যে ভূখণ্ডে আছি এই ভূখণ্ডের মানুষও কিন্তু করেছে, গোটা ভারতবর্ষ কিন্তু করেছে। সো এই স্লোগানটা তখন কিন্তু গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সবার। হ্যালো, জাহিদ জিতু ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। মেহেদী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? না, শুনতে আপনার পাচ্ছি না। মানে ভাইয়ের কথা শুনতে আচ্ছা, পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, সম্ভবত ভাইয়ের হচ্ছে নেটে সমস্যা হতে পারে। আমরা একই প্রশ্ন আপনাকেও করতে চাই। সেটা হচ্ছে আহ, বাংলা ভাষার সঙ্গে ইনকিলাব জিন্দাবাদ এই ধরনের ভাষা চলবে না, আপনি কি এটার সাথে একমত কিনা? আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ দিতে চাই দ্য 10 টাইমসকে আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার অপোজিশনে যে আছে জিতু ভাইকে। সেই সাথে আমি স্মরণ করছি 1952 সালের মহান ভাষা সৈনিকদের। আচ্ছা দেখেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘিরে যে বিষয়টা আলোচনা, কিছু কিছু শব্দ দেখা যায় কি আমরা বাংলাদেশী আমাদের ভাষা এবং সংস্কৃতির আসলে নিজস্ব স্বকীয়তাটা কিন্তু যে অনেকটা বেশি তেমনটা কিন্তু না। আমরা যদি আমাদের সংস্কৃতির দিকে তাকাই, বাংলাদেশের বা বাংলাদেশী সংস্কৃতির দিকে তাকাই, সেখানে কিন্তু অনেক সংস্কৃতি কিন্তু আমরা দেখতে পাই যে ধার করা। তেমনই ভাবে ভাষা। আপনি আসলে আমি যদি এই ভাষার প্রশ্নে যেতে চাই তাহলে বাংলা সাহিত্যে যেতে হয়। বাংলা সাহিত্যে যখনই আমরা যাব, বাংলা সাহিত্যে কোন কবি আছে? আমাকে একটা কবির নাম বলেন যে খাঁটি বাংলা ভাষায় শুধু কবিতা লিখে গেছে বা গল্প বা প্রবন্ধ লিখে গেছে। এমন কোন কবি বা লেখক যে খাঁটি সব একদম বাংলা শব্দ দিয়ে সে সাহিত্য লিখে গেছে। অবশ্যই সেখানে আপনার ফার্সি আসছে, উর্দু আসছে, আপনার হিন্দি আসছে, বাংলা 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 শব্দ সেটাও কিন্তু সংস্কৃত বা তৎসম যাই বলি না কেন সেই শব্দ থেকে আসা আগত, আহ, সেই শব্দ থেকে। তো দেখেন, নিজস্ব বলতে বাংলার কিন্তু নিজস্ব শব্দ বলতে খুবই কম কিছু শব্দ আছে। তো এখন ইনকিলাব, তারপর ইনসাফ, ফয়সালা, মজলুম, জুলুম, এই যে শব্দগুলোর ভিতর থেকে সব থেকে বেশি আলোচিত যে শব্দটা সেটা হচ্ছে যে ইনকিলাব। এখন দেখেন, ইনকিলাব এই শব্দটা কিন্তু আমাদের জুলাই জুলাই আন্দোলনে কিন্তু বহুল ব্যবহৃত হয়েছে। অনেকেই মনে করে যেটা হয়তোবা জুলাইয়ের পরবর্তী সময়, আজকে অনেকেই আলোচনা করছে যে জুলাই পরবর্তী সময় ইনকিলাব শব্দটা উঠে এসেছে, কিন্তু না। আপনি দেখবেন 5ই আগস্টের পরে ঢাকার যত দেয়ালে গ্রাফিতি হয়েছে সেই গ্রাফিতির একটা দুইটা গ্রাফিতির পরে আপনি দেখতে পাবেন ইনকিলাব জিন্দাবাদ লেখা। এটা স্পষ্ট, এখন আমরা রাস্তাঘাটে চললে এটা দেখতে পাই। যে অন্ধ সে হয়তোবা দেখতে পায় না, কিন্তু যাদের চোখ আছে তারা সবাই দেখতে পায়, সেখানে যে যে রাজনৈতিক দলের হোক। আমরা এই আন্দোলনকে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে রাজাকার আন্দোলন। তো এখানে কোনো আসলে পাকিস্তান ইন্ধন কিনা, কিংবা এই যে ইনকলাব জিন্দাবাদ, এটা কি ইনক্লুডেড করা হয়েছে কিনা বাংলাদেশে পলিটিক্যাল এই যে ভাষা নিয়ে রাজনীতি, এটা কি আসলে মুক্তিযোদ্ধা পন্থী যারা আছে তাদেরকে গায়েল করার জন্য কি এই শব্দগুলো ইউজ করা যায় কি, হয়েছে কিনা? এটা তো বাংলা প্রতিশব্দ আছে অলরেডি, বাংলা প্রতিশব্দ ইনসাফের বাংলা প্রতিশব্দ শব্দ ন্যায় আছে। আপনারা সেখানে ইনসাফ কেন নিয়ে আসবেন? ন্যায় ইউজ করা, ন্যায় তো ব্যবহার করা যায়। আচ্ছা দেখেন, আমি বলি, আমাদের জুলাই আন্দোলনের সময় অন্যতম কয়েকটা স্লোগান ছিল, দিল্লি না ঢাকা,
আমরা সবাই বলছি ঢাকা। গোলামি না আজাদি, আমরা সকলেই বলছি আজাদি আজাদি। এখন এখানে গোলামি না আজাদির সময় কিন্তু বলা হয় নাই, গোলাম শব্দের অর্থ হচ্ছে কি? দাসত্ব, দাস, দাস বোঝায়, গোলাম শব্দের অর্থ দাস। তো এখানে স্লোগানে কিন্তু বলা হয় না যে দাসত্ব নাকি আজাদি, এটা কিন্তু বলা হয় না, বলা হয়েছে গোলামি না আজাদি। এখন গোলাম শব্দটাও ফার্সি শব্দ, আজাদি শব্দটাও ফার্সি শব্দ, হ্যাঁ, মানে কোনোটাই আমাদের দেশের শব্দ না। কিন্তু আপনি, হ্যাঁ, আমি বুঝতে পারতাম যে ভাষার সাথে আমাদের যদি ওই রকমের থাকতো যে আমাদের বাংলাদেশি ভাষাকে হেয় করা কিংবা পাকিস্তানি বা ভিনদেশি ভাষাকে জাগ্রত করা জুলাইয়ের সন্তানদের একটা ভাবাদর্শ কিনা, এটা বুঝতাম যদি বলা হয়তো যে আপনার দাসত্ব না আজাদি। সেক্ষেত্রে কিন্তু এরকমটা বলা হয় না, সেখানে বলা হয়েছে গোলামি না আজাদি। আমরা সকলেই বলছি আজাদি আজাদি, বা বাংলাদেশপন্থী যারাই ছিল আন্দোলনে, তারা সকলেই বলছে আজাদি আজাদি। তো এখন দেখেন, গোলাম শব্দটাও ভিনদেশি, আজাদি শব্দটাও কিন্তু ভিনদেশি, কোনোটাই দেশের শব্দ না। তো সেক্ষেত্রে এরকমটা ভাবার কোনো কারণই নাই যে আপনার এটা রাজনৈতিক ঘায়েলের আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি, এরকমের কিন্তু কিছুটা না। রাজাকার শব্দ, রাজাকার শব্দের অর্থ কিন্তু দেশপ্রেম। বাংলা শব্দের যদি আপনি রূপান্তর করেন, রাজাকার শব্দ, রাজাকার একটা উর্দু শব্দ এবং এর বাংলা শব্দ কিন্তু দেশপ্রেম। যাই হোক, সেই আলোচনায় গেলে আসলে অনেক সময় লাগবে, কিন্তু আজকের সোশ্যাল মিডিয়া এবং বর্তমানে আলোচিত যে বিষয়টা, সে থেকে বলা যায় যে আমাদের বাংলা ভাষায় প্রচন্ড পরিমাণে আমাদের সচরাচর যে জিনিসগুলো ব্যবহার করে, এই যেমন মোবাইল ফোন, আজকে মোবাইল ফোন আমরা লাইভ করতেছি, মোবাইল শব্দটা কি বাংলাদেশি? এরকম না, এরকম অজস্র ভাষা আছে যেইগুলা আসলে ভাষার সমন্বয়ে বলা যায়। এর মানে এই না আমি অন্য কোনো ভাষা নিয়ে আসলাম, এর মানে এই না যে আমি ওই দেশের হয়ে গেছি, আমি ভিনদেশি বা আমি বাংলাদেশি না, বা আমি বাংলাদেশকে স্বীকার করি না, এমনটা মোটেও না, আমার কাছে যেটা মনে হয়। জি, ধন্যবাদ। জিতু ভাই, আমরা আপনার সাথে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, যার জন্য আমরা মেহেদী ভাইয়ের কাছে গিয়েছিলাম। আপনার কথা নিঃসন্দেহে শেষ হয়ে গেছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি। এখন আমার যে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি 24-এর পরে 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করানোর জন্য একটা পক্ষ মাঠে বিভিন্ন বয়ান তৈরি করেছে, 24-71-এর বিপরীত কিংবা 71-24-এর বিপরীত। সে জায়গায় 52 কিন্তু 52 নিয়ে কিন্তু এই ধরনের ঝামেলাগুলো হয় নাই, কিংবা 52-কে 24-এর মুখোমুখি দাঁড় করানো হয় নাই। সে জায়গা থেকে আপনি মনে করেন কিনা এখন 52-কেও 24-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে, কিংবা 24 এবং 52-কে দুইটাকে আলাদা বিষয় বা দুইটা বিপরীতমুখী এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা, এটার মধ্য দিয়ে, ভাষাগত রাজনীতির মধ্য দিয়ে, কিংবা যে শব্দগুলো নিয়ে ভীতি তৈরি করা হচ্ছে, যেগুলো আমাদের ভাষা না। আমি প্রশ্নটা আবার বলি ছোট করে, যে 24 এবং 52-কে কি মুখোমুখি করা হচ্ছে কিনা শব্দের রাজনীতির মাধ্যমে? মিউট করা আছে জিতু ভাই, আপনি মিউট। আচ্ছা, ক্লিয়ার এখন শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা মুখোমুখি মুখোমুখি করার চেষ্টা হচ্ছে কিনা, সেটা থেকে আমার মনে হয় সেটা করে করে খুব একটা লাভ আছে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে 52 একটা প্রজন্মের আন্দোলন ছিল, 71 অন্য একটা প্রজন্মের আন্দোলন ছিল, ঠিক একইভাবে 90 কিন্তু অন্য একটা প্রজন্মের আন্দোলন ছিল। আবার যদি সর্বশেষ বলি 24 একেবারেই ভিন্ন আরেকটি প্রজন্মের আন্দোলন, যেটা যে সময় প্রয়োজন হয়েছে সেটা ঠিক সেই সময় করা হয়েছে, আর যেটা যে সময় প্রয়োজন ছিল না সেটা ঠিক সেই সময় করা হয়। কেউ যদি 24-কে সমর্থন করে, সে যে 71-এর বিরোধী, মানে 71-এর বিরোধিতা করছে, এটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ সে 71-এর ওই প্রজন্মের মানুষই না, সে ওই সময়টায় পৃথিবীতে ছিলই না, বা বাংলাদেশেই সে ছিল না। কাজেই তাকে যদি মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়, সেটা তো খুব বেশি লাভ আছে বলে আমার মনে হয়। এবং এটা শেষ পর্যন্ত এই ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, তারা সফল হবে বলেও আমার মনে হয়। কেননা এখানে কোনো যৌক্তিকতা নেই। একটা প্রজন্ম ঠিক ঠিক হয়তো আমার বাবাই 71-এর যে স্বাধীনতা যুদ্ধ, এই আন্দোলনটার সাথে সম্পৃক্ত ছিল। ঠিক একইভাবে যদি আমি বলি, আমি আমি যদি একইভাবে জুলাইয়ের অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত থাকি, এটাতে এটাতে কোনো এমন কোনো অবস্থা নেই যে আমি আমার পূর্ববর্তী প্রজন্মের বিরুদ্ধে আছি, বা আমার পূর্ববর্তী প্রজন্ম আমার বিরুদ্ধে অবস্থান করছে। সুতরাং কেউ যদি এ ধরনের চিন্তা করেও থাকে, আমার মনে হয় না সেটা খুব বেশি লাভবান হবে সেটা জায়গাতে।
আচ্ছা, ধন্যবাদ। আমরা মেহেদী ভাইয়ের কাছে কাছাকাছি হলেও ভিন্ন একটা প্রশ্ন করতে চাই। আমাদের ৭১ নিয়ে বাংলাদেশের ২ টি পক্ষ। একটি পক্ষ দাবি করছে তারা স্বাধীনতার পক্ষের শক্তি। তারা অন্য একটি পক্ষকে বলছে তারা আসলে স্বাধীনতার বিরোধী শক্তি কিংবা রাজাকার, আল-বদর এই ধরনের একটা ন্যারেটিভ অলরেডি বাংলাদেশে প্রচলিত আছে এবং এটা নিয়ে ৭১ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিভেদ খুবই দীর্ঘদিনের এবং এটা বলা যায় এখন পর্যন্ত সেটার সমাধান হয়নি। নতুন করে আবার ৫২ নিয়ে ২ টি পক্ষ হচ্ছে কিনা, যে একটি পক্ষ ভাষাকে খুবই ভালোবাসে কিংবা বাংলা ভাষার প্রতি তারা খুবই শ্রদ্ধাশীল, আরেকটা পক্ষ নতুন নতুন শব্দ নিয়ে আমদানি করছে, যারা উর্দুর প্রতি উর্দু প্রেমী কিংবা আহ, তারা পাকিস্তানপন্থী বলা যায়, যদি আমরা স্পষ্ট করে বলি। এই যে ভাষাগত রাজনীতি নিয়ে কি ২ টি পক্ষ বিদ্যমান হয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আমরা গত কয়েক বছর যাবত দেখি নাই। আমরা মানে ৫২ পর থেকে কখনোই বাংলাদেশের মানুষ সবসময় এক ছিল, ৫২ প্রশ্নে কেউ আলাদা ছিল না, যেটাকে এখন আলাদা করার চেষ্টা করা হচ্ছে ৭১ মতো। যে এরকম ৭১ কে কেন্দ্র করে বাংলাদেশের ২ টি পক্ষ আম, বলা হয় যে একটা পক্ষ স্বাধীনতার বিরোধী, যদি কেউই দাবি করছে না নিজে স্বেচ্ছায়, এটা অন্য কেউ দায় দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে ৫২ ক্ষেত্রেও কি সেটা হচ্ছে কিনা, যে ২ টি পক্ষ করার চেষ্টা হচ্ছে কিনা? আমি কি ৭১ নিয়ে বলবো না ৫২ নিয়ে বলবো? না, না, আপনি হচ্ছে বলবেন যে ৫২ এবং ৫২ ৭১ নিয়ে, যেহেতু আমাদের ২টা অলরেডি গ্রুপ তৈরি হচ্ছে বা গ্রুপ তৈরি করার চেষ্টা, ন্যারেটিভ বাজারে ছাড়া হচ্ছে, সেখানে ৫২ কে নিয়েও কি ২টা গ্রুপ করার চেষ্টা হচ্ছে কিনা, আপনি ৫২ নিয়েই বলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আমি ৫২ বলার আগে একটু ৭১টা বলে নিই। ৭১টা বলা জরুরি। এখন আমি সরাসরি নাম নিয়েই বলি। আপনি ২টা পক্ষের কথা বলছেন, আমি নাম নিয়েই বলি। দেখেন, আওয়ামী লীগ সে স্বাধীনতার অন্যতম পক্ষের শক্তি বলে মনে করে এবং জামাত ইসলামকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে মনে করে এবং এট দ্য সেম টাইম কিন্তু বিএনপিও কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি মনে করা হয় এই মুহূর্তে। এবং একটা সময় আমরা আওয়ামী লীগ যখন ১৭ বছর রাজত্ব করছে তখন কিন্তু আচ্ছা, আপনার মাঝখানে একটি প্রশ্ন করি। এই মুহূর্তে বিএনপি কে স্বাধীনতার পক্ষের শক্তি মনে করা হয়, এর আগে কি বিএনপি কে স্বাধীনতার বিপক্ষের শক্তি মনে করা হতো কিনা, বা এটা কার পক্ষ থেকে? দেখেন, এটা আমি বলতে নিচ্ছি যে ১৭ বছর কিন্তু, এই যে বিগত ১৭ বছরে কিন্তু বিএনপিকেও কিন্তু বাংলাদেশের পক্ষে শক্তি হিসাবে ধরা হয় নাই এবং জিয়াউর রহমান সহ ইভেন মানে এভাবেও কথা বলেছে যে তারেক রহমানের জন্ম হয়েছে যে পাকিস্তানে, এরকম কথা বলা হয়েছে। এখন আমার জন্ম যদি ভিন দেশে হয় তার মানে কি আমি বাংলাদেশকে ভালোবাসতে পারি না? সেটা ভিন্ন কথা। এখন দেখেন, বিএনপি যে স্বাধীনতার পক্ষে শক্তি, ব্যাপারটা কিন্তু এরকমের না। মানে এরকমের না বলতে স্বৈরাচারের ভাষায় এরকমটা না, তারা স্বাধীনতার পক্ষে শক্তি না এরকমটা বলা হয়েছে, কিন্তু ২৪ পরবর্তী সময় দেখা গেছে যে আওয়ামী লীগ যখন পালাই গেছে তখন মনে করা হয় যে বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি এবং বর্তমানে যারা জামাত ইসলামী আছে তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি। এখন দেখেন, ১৯৭১ সালে স্বাধীন হয়েছে, আজকে আমরা প্রায় ৫৫ বছর পার হয়ে গেছি। এখন স্বাধীনতার সময় যারা আসলে মুক্তিযুদ্ধ ছিল তাদের অনেকেই আসলে নাই এবং রাজনৈতিক দলের বর্তমান জামাত ইসলামের দিকেও যদি তাকাই, তাদের যারা রাজনৈতিক নীতি নির্ধারক আছে বা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু ওই সময় আসলে অনেকটাই ছোট বা কারো জন্মও হয় না, এমনটাই কিন্তু মনে করা হয়। এখন আমি ৫২ আগে ভাই ৭১টা ক্লিয়ার করা একটু বেশি জরুরি। দেখেন, ১৯৭১ সালে আমি ধরেই নেই বিএনপির তখন জন্ম হয় না, আমি ধরেই নেই আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগের সপক্ষে যুদ্ধটা হয়েছে। আচ্ছা, ১৯৭১ সালের পরে নির্বাচন হয়েছে ১৯৭৩ সালে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু এবং দেখেন তার পরবর্তী সময় একদম সুষ্ঠু ভোট হয়েছে কিন্তু ১৯৯১ সালে। ১৯৯১ সালে সুষ্ঠু ভোট হয়েছে, তার আগে কিন্তু এরকম সুষ্ঠু ভোটের আমরা দেখা পাই না। ৭৫-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে, তারপরে শহীদ জিয়ার হত্যার পরে স্বৈরশাসক এরশাদ পরবর্তী সময় ১৯৯১ সালে একটা সুষ্ঠু ভোট হয়েছে। এখন আমি যদি ধরেও নেই যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বা বাংলাদেশপন্থী একমাত্র রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তাহলে ১৯৯১ সালের নির্বাচনে তো আসলে আওয়ামী লীগের জয়ী হওয়ার কথা ছিল, কিন্তু ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি কেন জয়ী হলো? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে ১৯৯১ সালের নির্বাচনে আপনি যদি তাকান সেখানে কিন্তু বিএনপি সরকার গঠন করছে, আওয়ামী লীগ না। এখন এই দ্বারা আসলে কিছু প্রমাণ হয় না। আপনি দেখেন, যদি আমরা ধরেই নেই যে আওয়ামী লীগ একমাত্র ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাহলে ২৪-কে তাড়ানো তো আমাদের একটা বরঞ্চ ভুল হয়েছে। বিএনপিও তো তাড়াইছে, তো তাদেরও তো একটা বড় রকমের ভুল বলা যায়। সেই যদি একমাত্র আমাদের দেশীয় পক্ষের শক্তি হয় তাহলে তাকে তাড়ানোটা আমাদের বড় রকমের একটা ভুল হয়েছে না? তাহলে তো আমরা সবাই, বাংলাদেশ সহ যারা এই ২৪-এর সাথে জড়িত ছিলাম, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন বা আদার্স যে গোষ্ঠীগুলো ছিল, বাম দলও কিন্তু ২৪-এ ছিল, তো সবাই তো আমরা রাজাকার হয়ে গেলাম।
বিষয়টা কিন্তু এমনই দাঁড়ায়। এখন দেখেন আমি 52-তে যাই। দেখেন 52 গেছে অনেক বছর হয়ে গেছে, প্রায় 50, 70, 75 বছর হয়ে গেছে। এই 70-75 বছরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের ভাষায় অনেক রকমের বিবর্তন হয়েছে। অনেক, অনেক বিবর্তন হয়েছে। এখন দেখেন বর্তমান যুগটাই হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যুগ। এই বিশ্বায়নের যুগে আমরা বিশ্বায়ন বলতে যে শুধু বুঝি যে আমার দেশের পণ্য অন্য দেশে বিক্রি হবে, অন্য দেশের পণ্য আমার দেশে বিক্রি হবে, বা আমি এখানে বসে কথা বলছি, বিদেশে বই শুনতেছি, বিদেশে বই কথা বলতেছে, আমি এখানে বসে শুনতেছি। এটাই বিশ্বায়ন না। বিশ্বায়নের সংজ্ঞাটা আরো ব্যাপক। সেখানে কিন্তু সংস্কৃতিও কিন্তু দেখেন আমাদের, আপনি যদি ধানমন্ডি, গুলশান বা বিভিন্ন জায়গায় যখনই যাবেন তখন কিন্তু দেখবেন তাদের, আমাদের পোশাক পরিচ্ছদে, খাবার দাবারে এবং আমাদের কথার যে বর্তমান যে ধরন, সেটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সেটা এখন এটা গ্লোবালাইজেশনের একটা প্রভাব বলতে পারেন, কিংবা আপনি বলতে পারেন সংস্কৃতির সমন্বয়, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। এখন দেখেন 1952 এবং যে 24, এটা দুইটো মুখোমুখি করার কোনো প্রশ্নই আসে না। যারা 2024 সালে এসে রাজনীতি করতেছে তারা কিন্তু অলরেডি স্বীকার করছে যে আমরা 1971 মানি, আমরা 1947 মানি, 1952 সবই কিন্তু মানি। তো এটা দুইটা মুখোমুখি করার কোনো, আমার মনে হয় যে প্রশ্নই আসে না। এবং বর্তমান রাজনৈতিক দল, আমি জামাতের কথাই বলি, জামাত ইসলামী মোটেও এই 24 বা 52 এটাকে আসলে মুখোমুখি করার পায় তারা, আমার মনে হয় না যে করছে। না না, আমি জামাতকে ইঙ্গিত করছি না। এই যে মুখোমুখি দাঁড় করানো, যেটা এই যে একটা পক্ষকে অলরেডি বলতেছে যে, যেমন বিএনপির যিনি নেতা কিংবা মাননীয় জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন ইনকলাব আমাদের ছেলেদের বাসা হয়ে গেছে, ইট ইজ ফেইলর অফ টিচার। এই শব্দগুলো শুনলে আমাদের ব্লিডিং হয়। উনি কি আচ্ছা, একটা পক্ষকে আসলে 52 বিরোধী বলে ইঙ্গিত করছে কিনা, বা 52 বিরোধী একটা শক্তি তৈরি করতে চাচ্ছে কিনা আর্টিফিশিয়ালি? সে যদি চায়, সে যদি মনে করে যে হ্যাঁ, ইনক্লুসিভ 52 বিরোধী, তাহলে সেও তো 52 বিরোধী। কেননা তার কথাই তো বাংলা ইংলিশ কথা ফুটে উঠছে। যেমন আমার ব্লিডিং হয়, এখন ব্লিডিং কোন দেশের শব্দ? তারপর বলছে আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে, ইট ইজ আ ফেইলার অফ আওয়ার টিচার। তো এখন সেই তো মুখে মুখে ইংলিশ বলতেছে, সেই বলতেছে ভাষার মাসে ইনকিলাব শব্দ শুনলে আমার ব্লিডিং হয়। ব্লিডিং শব্দটা কি বাংলাদেশি? বাংলার কোন অভিধান আছে ব্লিডিং? তারপর বলছে যে ইট ইজ আ ফেইলার অফ আওয়ার টিচার। এখন এই পুরো সেন্টেন্সটাই তো একটা ইংলিশ। এখন সে বাংলা ভাষার এত ভালোবাসে বা বাংলা ভাষাকে এত তিনি শ্রদ্ধা করে, সেই বাংলা ভাষার একদম একদম 21 ফেব্রুয়ারি দাঁড়িয়ে এরকমের ইংলিশ শব্দগুলো প্রয়োগ করছে। তো সেক্ষেত্রে সে যদি মনে করে যে ইনকিলাব বলা 52 বিরোধী, তাহলে আমি মনে করি তার এই পুরা বক্তব্যটাই আসলে 52 বিরোধী। না, সেও তো আপনারা তো ইনকলাব যে শব্দটা ব্যবহার করছেন, বা বেশিরভাগ শব্দ অ্যারাবিক কিংবা উর্দু, উনি তো ইংরেজি ব্যবহার করছে, সেক্ষেত্রে তো উনি 52 বিরোধী হতে পারেন না। 52 তো সংশ্লিষ্ট হচ্ছে উর্দুর সাথে। তো তো আপনার তো আমরা 52 কে মুখোমুখি রাখেন। ইংরেজদের সাথে করিনি। আমরা তো ইংরেজদের সাথে 200 বছর যুদ্ধ করছি। এখন আমরা তো পাকিস্তানের সাথে করছি মাত্র 23 বছর। আমরা তো ইংরেজদের সাথে 200 বছর আমরা যুদ্ধ করে। আপনার কথা ক্লিয়ার। আমরা জিতু ভাইয়ের কাছে যেতে চাই। জিতু ভাই, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, সেটা হচ্ছে এই যে বিএনপি নেতার বক্তব্য, ইভেন বিএনপি নেতা আরেকজন কিন্তু বলেছেন যে চাঁদা নিয়ে তিনি একটা বিতর্কিত বক্তব্য দিয়েছেন। ইভেন আমরা এটাকেও বিতর্কিত বক্তব্য হিসেবে ধরে নিতে চাই। এই বিতর্কিত বক্তব্যগুলো কি বিএনপির দলীয় সিদ্ধান্ত, নাকি এগুলা ওনার ব্যক্তিগত মন্তব্য বলে মনে করছেন? হ্যাঁ, আমরা রিসেন্টলি শুনেছি একজন মন্ত্রী চাঁদার বিষয়ে একটি একটি মন্তব্য করেছেন। আসলে এটা আমার মনে হয় এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, কেননা বিএনপির অন্য কোনো পক্ষ থেকে আমরা এই এই উক্তিটির সমর্থন খুঁজে পাই। আমার মনে হয় এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, ওনার ব্যক্তিগত ভাবে উনি যেটা মনে করেন উনি সেটাই বলেছেন। সুতরাং এটাকে আমি দলীয় ভাবে বিএনপিকে দায়টা দিতে চাই না এই জায়গাটা থেকে। তবে আহ, যেটা যেটা আমরা আমরা বুঝতে পারি যে এই এই ঘটনাগুলো খুব বেশি ন্যায়সঙ্গত না। চাঁদার ব্যাপারটা যেভাবেই বলা হোক না কেন, চাঁদাটা আসলে খুব একটা ন্যায়সঙ্গত বিষয় না। সুতরাং আমার যেটা মনে হয় চাঁদাটাকে লিগালাইজ করার জন্য যদি উনি কিছু বলে থাকেন, সেটা হয়তোবা হয়তোবা ওনার ব্যক্তিগত বক্তব্য, যেটা বিএনপি দলীয় ভাবে, আমি আশা করি, আমি আশাবাদ ব্যক্ত করছি যে বিএনপি এটা দলীয় ভাবে সমর্থন করে না। আমি রেফারেন্স হিসেবে আগের বক্তব্যটা বলেছি, বাট আজকে আমাদের ফোকাস হুম, হচ্ছে ইনক্লাব আমাদের ছেলেদের বাসা হয়ে গেছে, ইট ইজ ফেইলর অফ আওয়ার হুম, টিচার।
এই শব্দগুলো শুনলে আমাদের ব্লিডিং হয়, এটা কি ওনাদের দলীয় বক্তব্য কিনা না ওনার ব্যক্তিগত বলে মনে করেন আপনি? হ্যাঁ, এটাকেও আমার ব্যক্তিগত বক্তব্য মনে হয়, কেননা এটাও কিন্তু দুই তিনটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাইনি। হ্যাঁ, যদি এমন হতো না, বিএনপির বিভিন্ন পক্ষ থেকে একেবারে একেবারে জুনিয়র থেকে শুরু করে একেবারে উপজেলা জেলা পর্যায়ের নেতা থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যন্ত সব জায়গা থেকে এই বক্তব্যটা আসছে বারবার, তাহলে আমরা এটাকে দলীয় বক্তব্য হিসেবে ধরে নিতে পারি। কিন্তু সেরকমটা কিন্তু আমরা দেখিনি। আমরা ব্যক্তিগত একজন মন্ত্রী বা দুই একজন মন্ত্রীর মুখ থেকেই কিন্তু এই কথাগুলো শুনতে পেয়েছি। সুতরাং এইগুলোকে আমি পুরাপুরি দলীয় ভাবে বিএনপিকে দায় দিতে সম্পূর্ণভাবে রাজি না। ধন্যবাদ। আচ্ছা, আমরা মেহেদী হাসানের কাছে যেতে চাই। মেহেদী হাসান, আম, আমরা কাছাকাছি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে বিএনপি দলীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আপনি নিশ্চয়ই জানেন। ইভেন বিএনপি কিন্তু জুলাই আন্দোলনের সময় আগস্টের 4 তারিখ তাদের ভেরিফাইড পেজ থেকে একটা পোস্ট করেছে, ইনকিলাব জিন্দাবাদ। তো আমরা দেখতে পেয়েছি বিএনপি একটা সময় ইনকিলাব জিন্দাবাদ পোস্ট করছে, আবার এখন এসে সে ইনকিলাব জিন্দাবাদ শব্দের বিরোধিতা করছে। তো এটা আসলে কি বিএনপি ডানপন্থা থেকে বামপন্থায় ঝুঁকে যাওয়া, কিংবা বিএনপির রাজনৈতিক কোনো পরিবর্তন কিনা এটা? ধন্যবাদ ভাই। আচ্ছা দেখেন, এখানে ডানপন্থা বামপন্থার আগেও যে বিষয়টা আসলে প্রতীয়মান হয়, সেটা হচ্ছে যে বক্তব্যটা দিচ্ছে টুকু সাহেব, সে একজন জ্বালানি মন্ত্রী। এখন দেখেন, বর্তমান বাংলাদেশের তিনি সরকার মন্ত্রিসভার পরে সে আসলে জ্বালানি বিষয় বা তার বিদ্যুৎ বা তার মন্ত্রণালয়ের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছেন এ বিষয়ে কিন্তু আমরা অতটা স্পষ্ট না, কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই আসলে আমাদের কথা উঠছে আসলে ভাষা নিয়ে। যাই হোক, সেটা তার বলার অধিকার আছে বা বলতেই পারে, সেটা প্রবলেম না। কিন্তু দেখেন, এখন এই যে আপনি যেটা বলেন যে বাংলাদেশ জিন্দাবাদ আর ইনকিলাব জিন্দাবাদ, দুই স্লোগান তো এই দুইটা এখন এক জায়গায় আছে শুধু বাংলাদেশ, আর এক জায়গায় আছে শুধু ইনকিলাব। জিন্দাবাদ কিন্তু রয়ে গেছে। এখন জিন্দাবাদ এই শব্দটা একদম পরিপূর্ণ আই থিঙ্ক উর্দু এবং আরবির উর্দু এবং ফার্সির সংমিশ্রণ জিন্দাবাদ। তো এখন এই বিষয় নিয়ে কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। এখন এর আসলে উপযুক্ত উত্তর কিন্তু এখন পর্যন্ত বিএনপি থেকে আসে নাই। মনে করেন কাদা ছোড়াছুড়ি হচ্ছে এই মুহূর্তে। আপনার বিভিন্ন শক্তি, আপনার বলেন জামাত, এনসিপি বলেন, বিএনপি বলেন এবং মাঝখানে আওয়ামী লীগ, এরা সবাই মিলিত হয়ে বর্তমানে ফেসবুকে যেটা হচ্ছে কাদা ছড়ি মানে বিভিন্ন যুক্তি এক একজন এক এক রকমের যুক্তি দিচ্ছে। আসলে এখন যুক্তি যেই দিক না কেন, স্লোগানটা তো রয়েই গেছে। এবং আপনি দেখেন আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগ দলটা, এই আওয়ামী শব্দটা হচ্ছে দেখা যায় যে একটা এটা একটা বিদেশি শব্দ, লীগ এটাও একটা বিদেশি শব্দ, কোনোটাই কিন্তু দেশের শব্দ না। তো এখন এই জিনিসগুলোকে আপনি কিভাবে আপনার ডিফেন্ড করা যায়? তো এখন আমি বলবো, আপনি সেকেন্ড কোশ্চেনটা কি যেন ছিল ভাই? জি জি, হ্যাঁ, কথা শোনা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ। আমি বলছি যে এটা বিএনপি তাদের রাজনৈতিক পরিবর্তন করছে কিনা, ও, কিংবা আগের তাদের স্থান থেকে তারা সরে যাচ্ছে কিনা। ডানপন্থা থেকে বামপন্থায় যেতে চাচ্ছে কিনা বিএনপি? ডানপন্থা থেকে বামপন্থা, এখানে আসলে ডানপন্থা বামপন্থা তো কিছু কিছু নাই। ভাষা আসলে দেখেন, বামপন্থী রাজনীতির একটা অন্যতম একটা স্লোগান হচ্ছে দুনিয়ার মজদুর এক হও। বর্তমান বাংলাদেশের যে বামপন্থা যে রাজনৈতিক দলগুলো আছে বা কমিউনিস্ট পন্থী বা আমরা জাসদ বলি, বাসদ বলি, ইত্যাদি যাই বল না কেন, তাদের অন্যতম একটা স্লোগান হচ্ছে দুনিয়া মজদুর। মজদুর মানে কি? শ্রমিক বা যারা নিম্ন শ্রেণী বলা হয়, তারা সবাই এক হও। এখন দুনিয়া, মজদুর, এই শব্দগুলা বাংলাদেশের বা বাংলা অভিধানের কোন জায়গায় আছে? দেখাতে পারবে তারা কোথাও? এখন তারা কিন্তু বাম রাজনীতি করতেছে। এখন তারা কিন্তু এই রকমের কোন এই শব্দ বাংলা অভিধান থেকে কখনোই তারা বের করে দিতে পারবে না। এই শব্দগুলো ম্যাক্সিমাম ফার্সি। আপনি জেনে থাকবেন, বাংলাদেশের বাংলা ভাষার সাথে ফার্সি এতভাবে মিশে আছে, এটা আসলে মোগল শাসনের অন্যতম একটা প্রভাব। ইভেন যখনই ইভেন মানে বাংলা শব্দটাও কিন্তু ফার্সি, বাংলা যে বাংলা এই শব্দটাও কিন্তু ফার্সি। বললাম যে আমি প্রথমেই শুরুতেই বললাম যে বাংলা ভাষার খুব নিতান্ত কম শব্দই আছে। যেমন বাংলা শব্দ আছে কি ঢেকি, ঝোল, এরকম কুলা, ইত্যাদি ইত্যাদি সামথিং কিছু কিছু জন শব্দ আমরা ওই যে পড়ছি আর কি অভিধানে, খুব কম শব্দ। ম্যাক্সিমাম শব্দই কিন্তু বিদেশ থেকে আসা। সব থেকে প্রসিদ্ধ যে শব্দগুলো, যেই শব্দগুলো সাহিত্যে বারবার ব্যবহার হয়েছে, ম্যাক্সিমাম শব্দগুলো কিন্তু ফার্সি শব্দ। বাংলাদেশের আপনার এই যে
জীবনানন্দ দাশের আপনি কবিতায় যাবেন, জীবনানন্দ দাশ তো বাংলাদেশের একদম অন্যতম একজন প্রসিদ্ধ কবি, এ নিয়ে কেউ প্রশ্ন তোলার মতো কেউই না। এবং যারা বামপন্থী রাজনীতি করে তারাও কিন্তু জীবনানন্দ দাশকে গুরু মনে করে। আপনার বামপন্থী না, ডানপন্থী বলেন, বামপন্থী বলেন, জীবনানন্দ দাশের কবিতা আসলে সবাই পড়ে। সো আপনি জীবনানন্দ দাশের কবিতা, আমাদের কাছে এখানে জীবনানন্দ দাশের এই যে কবিতার বই আছে, আপনাকে আমি সেখান থেকেও দেখাতে পারি। আমি হয়তো বা আমি জাস্ট পড়েই শোনাই ভাই, খেতে একটু লেট হওয়ার জন্য। যেমন উনি বলছে যে, রোদ অবরোধ ক্লেশ কোলাহল শনিবার নাহিক সময়, নাহি জানিতে চাহি না আর সম্রাট সেজেছে ভার কোনখানে, কোথায় নতুন করে বেবিলন ভেঙে গুঁড়ো হয়, আমার চোখের পাশে আনিও না সৈন্যদলের মশালের আগুনের রং, দামামা থামায়ে ফেলো, পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং। এটা হচ্ছে জীবনানন্দ দাশের অন্যতম অবসরের গান। কবিতা থেকে আমি এই লাইনগুলো উচ্চারণ করলাম। এখন মশাল, দামামা, এগুলো কোন বাংলা অভিধানে আছে? আমি জীবনানন্দ দাশের এই যে জীবনানন্দ দাশের বই থেকে এগুলো বললাম। তারপরে এখানে আমার ফররুক আহমেদের এখানে কবিতার বই আছে, তারপরে এখানে গীতাঞ্জলি আছে, এখানে কবিতার বইয়ের আসলে আমার অভাব নাই। এই যে বইগুলোতে আপনি দেখবেন যে প্রচন্ড পরিমাণে বিদেশি শব্দ ইউজ করা হয়েছে। এখন এগুলো এখানে কিন্তু ডানপন্থা বামপন্থা সবাই এই বইগুলো পড়ে, এবং আমি জীবনানন্দ দাশের যেহেতু রেফারেন্স দিয়েছে, আর কারো আমার মনে হয় রেফারেন্স লাগে না। তারপর আপনার বাংলা সাহিত্যে যেমন আমি প্রথম আলোর আজকে একটা লেখা পড়লাম, যে প্রথম আলো সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে একটা একটা ফিচার একটা মানে লেখা লিখছে তার উপরে। এখন সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে আমরা অনেকেই জানি যে সৈয়দ মুস্তফা আলী তার সাহিত্যে মনে হয় 18টা ভাষা বা তারও অধিক ভাষা ব্যবহার করছে। এবং সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে কিন্তু তাকে বলা হয় না যে সে রাজাকার বা সে আসলে ওই পন্থী, সে আসলে কোনো পন্থী না। সৈয়দ মুস্তফা আলীর আপনি সাহিত্য কাল যদি আপনি পড়ে থাকেন, আপনি আসলে মানে অবাক হয়ে যাবেন যে কিভাবে এটা সম্ভব। তো দেখেন, এরকম বাংলা সাহিত্যে যদি আমরা যাই, সেক্ষেত্রে কিন্তু বাম বলেন ডাম বলেন সকল লেখকরাই কিন্তু আসলে এরকম বিদেশি শব্দগুলো ব্যবহার করেছে। আমি আপনাকে এর আগেও বলেছি যে বাংলা সাহিত্যের এমন কোনো কবি নাই, এমন কোনো কবিতা নাই, এমন কোনো সাহিত্য নাই যে আপনি দেখাতে পারবেন যে প্রতিটা লাইন বা প্রতিটা শব্দ একেবারে একদম বাংলা দেশি শব্দ, যে সে বিদেশি শব্দের আশ্রয় নেয়নি, জি, এরকম ধন্যবাদ। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আমরা জিতু ভাইয়ের কাছে যেতে চাই। জিতু ভাইয়ের কাছে একটা হাস্যকর প্রশ্ন করতে চাই। আপনার প্রতিষ্ঠানের নাম আজাদী ফাউন্ডেশন, হুম, তাই না? আজাদী জি, একটি জি, বিদেশি শব্দ, ফাউন্ডেশন একটি বিদেশি শব্দ। তো আপনার দেশ কি হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান কি বা আপনার সংগঠন কি বাংলাদেশ পন্থী কিনা? হাস্যকর প্রশ্ন। হ্যাঁ, হাস্যকর প্রশ্ন। অবশ্যই বাংলাদেশ পন্থী। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ পন্থী। এই অংশটার আনসারটা আমি বোধহয় প্রথম অংশেই দিয়ে ফেলেছি। তারপরও আপনি যেহেতু প্রশ্নটা আবার করেছেন, আমি আবার একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে ডক্টর শহীদুল্লাহ কিন্তু দেখিয়েছেন যে ভাষা সব সময় পরিবর্তনশীল, এবং ভাষা তার নিজস্ব একটা একটা স্রোত ধারার মতন প্রবাহিত হতে থাকে। এটা সব সময় সেম থাকে না। হ্যাঁ, সুতরাং সুতরাং প্রতিটা ভাষাতেই কিছু বিদেশি শব্দ আসে, এবং সেই বিদেশি শব্দগুলো সেই ভাষার অবিচ্ছেদ্য অংশ একসময় হয়ে যায়। যেরকমটা আমাদের পাশের মেহেদী ভাই যেভাবে বলছিলেন আর কি, বিভিন্ন শব্দ কিন্তু বাংলা ভাষার সাথে এসেছে, এবং যেগুলো বাংলা ভাষার অবিচ্ছিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছে। তো আজাদী এবং ফাউন্ডেশন এই শব্দ দুটিও কিন্তু সেরকমই দুটি শব্দ। আজাদী শব্দটাও এই এই প্রতিবাদ, বিপ্লব, স্বাধীনতা, এটার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এবং ফাউন্ডেশন আমরা প্রায় আপনি সরকারি বিভিন্ন দপ্তরেও নাম দেখতে পাবেন, ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন বা এই ধরনের বিভিন্ন ফাউন্ডেশন কিন্তু আছে। আমরাও যে সংগঠনটা আসলে আমরা দেশের আমাদের ক্ষুদ্র শক্তি থেকে আমরা দেশের সেবা করার জন্য, দেশের জন্য কিছু কাজ করার জন্য যে আজাদী ফাউন্ডেশন নামক যে প্ল্যাটফর্ম আমরা চালাচ্ছি, এটা বাংলাদেশ পন্থী, এটা বাংলা ভাষা পন্থী, এটা সম্পূর্ণভাবে বাংলা ভাষা এবং বাংলাদেশের সেবা করার জন্যই এটার জন্ম হয়েছে, এবং আমৃত্যু এটা সে চেষ্টা অব্যাহত রাখবে। তো এই আজাদী এবং ফাউন্ডেশন শব্দ দুটির কারণেই, এই দুটি শব্দই বিদেশি শব্দ থেকে আগত হলেও এই শব্দ দুটি কিন্তু বাংলা ভাষার অবিচ্ছিন্ন অংশ হিসেবে এখন কাজ করছে। যে কারণেই আমরা এটাকে বাংলা ভাষা এবং বাংলাদেশের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছি। জি, ধন্যবাদ। আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি, আমাদের দর্শকরা আশা করি বুঝতে পেরেছে। আমরা আরেকটি হাস্যকর প্রশ্নে যেতে চাই আমরা মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাই, আমাদের সাবেক প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন,
চুদলিং পং এটিও হচ্ছে বাংলা ভাষার শব্দ, এখন অন্তর্ভুক্ত হয়েছে। আপনি কি এটা মনে করেন কিনা? একটি পক্ষ কিন্তু এটাকে নিয়ে খুব ট্রলিং করছে কিংবা এটার বিরোধিতা করছে যে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে এটা বলার মাধ্যমে। দেখেন, এই প্রেস সচিব, আমাদের প্রেস সচিবকে আসলে পার্সোনালি আমার খুবই ভালো লাগে, খুবই হাস্যরস একজন মানুষ। এখন এই কথাটাই, সুদলিং পং কথাটা আসলে আমার এই মুহূর্তে বলাটা আসলে কেমন যেন মনে হচ্ছে, তবে আসলে এটাও কিন্তু অনেকটা আমাদের মাঝে খুবই পরিচিত। আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় যখনই আপনি বিভিন্ন কমেন্ট বলেন, বিভিন্ন পোস্ট বলেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই শব্দটা খুবই আমরা এই যে ডাকসু রাকসু যে নির্বাচন শুরু হলো তখন থেকে খুবই প্রচলিত হচ্ছে। এখন দেখেন এই শব্দ, এটা আসলে উনি মজার ছলে বলছে, বা এটাকে আমরা একটা আইরনি বলতে পারি, আইরনি হিসেবে ধরে নিতে পারি, কিন্তু এছাড়া আর কিছুই না। কারণ যেই পরিমাণে আপনার দেখেন, খুবই আসলে আমি আজকে এই আপনার আলোচনা আসার আগে আমি খুবই একা একা হাসছি। আমি যখন পুরান ঢাকা থেকে আসতেছিলাম তখন খুব একা একা হাসতেছিলাম যে মানুষের আসলে কি পরিমাণে মস্তিষ্কে সমস্যা থাকলে এই একদম লেম লেম কিছু বিষয় নিয়ে আসলে অভিযোগ তোলে। আসলে দেখেন, ভাষা ভাষার আসলে কোনো, আমি মনে করি যে কোনো আসলে নির্দিষ্ট কোনো একটা স্থান নাই। ভাষা একটা আপনার এই যে গাড়ির মতো, যানের মতো, আসলে এটা একটা গতিশীল একটা বিষয়। তো ভাষা, আপনাকে আমি আরেকটা বিষয় বলে রাখি যে বাংলাদেশের বাংলা ভাষা কিন্তু সিয়েরা লিওন নামে আফ্রিকার একটা দেশ আছে, সেখানে কিন্তু বা তাদের রাষ্ট্রভাষার পাশাপাশি বাংলাও কিন্তু তাদের দ্বিতীয়তম রাষ্ট্রভাষা সিয়েরা লিওনের। এখন দেখেন, এই সিয়েরা লিওনে বাংলা ভাষা কেন তাদের রাষ্ট্রভাষা? কারণ বাংলাদেশের সেনাবাহিনী যখন জাতিসংঘের শান্তি মিশনে সিয়েরা লিওনে ছিল, তো বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি তারা তাদের আচরণে এত আকৃষ্ট হয়ে সিয়েরা লিওনের সরকার সেখানে বাংলাকে তাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে। তো দেখেন, এখন সিয়েরা লিওন কি বাংলাদেশ হয়ে গেছে, বা সিয়েরা লিওনের জনগণ কি একদম বাংলাদেশকে কটাক্ষ করে কোনো কথা বলছে? এরকম কিন্তু বলা যায় না, এবং এটা কিন্তু আমাদের অন্যতম একটা অর্জনও বলে আমি মনে করি। এখন ভাষা আসলে ব্যবহার হতেই পারে, এখন আমাদের দেখতে হবে সেই ভাষাটা আসলে কি রকমের ব্যবহৃত হচ্ছে। এখন যারা আপনি এখানে, যারাই এই ইনকিলাব বা মজলুম বা ফয়সালা ইত্যাদি শব্দ নিয়ে যাদেরই আসলে গা জ্বলে বা যাদেরই প্রবলেম, আসলে তাদেরও যদি আমরা বিভিন্ন রকমের কলাম পড়ি, বা তারা তো ম্যাক্সিমামে পত্রিকা লেখা, আপনি দেখেন আমাদের অনেকগুলো পত্রিকা আছে, দৈনিক ইনকিলাব, ইত্তেফাক, আজাদি, এই যে পত্রিকাগুলোর নাম, এই পত্রিকাগুলোর নাম কই থেকে আসছে? এবং এই পত্রিকাগুলো থেকে কি লেখকরা লেখে না? কবি সাহিত্যিকরা লেখে না? বামপন্থী তারা লেখকরা লেখে না? কোনোদিন কি বলছে যে না আমি ইনকিলাবই লিখবো না, আমি ইত্তেফাকে লিখবো না, আমি আজাদি পত্রিকা লিখবো না? এরকমটা কিন্তু আপনি শুনতে পাবেন না। আপনার এখন সমস্যা হয়েছে ইনকিলাব শব্দে। এখন ওই যে বললাম যে আসলে বাংলাদেশে আমার কি কাজ সেটা না রেখে, আমি আমার জ্বালানি মন্ত্রণালয় কি কাজ সেটা না রেখে, আমি মনে করেন আমার যেই যেই অবস্থানে, বা আমার যেই দৈনন্দিন যে আমার যে পেশা, সেইখানে না থেকে আমি এমন কিছু ন্যারেটিভ সৃষ্টি করতেছি, আমি এমন কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছি যা দিয়ে মানুষ আসলে এই রকমের বিষয় থাকে। আসলে বাংলাদেশে বর্তমানে এত রকমের সমস্যা আছে, এত সমস্যা। নতুন সরকার এই যে শপথ করছে, মাত্র 1 সপ্তাহ হয়েছে, আমরা একটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই একটা বাজে জায়গা একটা দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেই সময় আসলে বাংলাদেশ নিয়ে ভাবার কথা, আমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবার কথা, রাজনৈতিক সম্প্রীতি নিয়ে ভাবার কথা, সেই জায়গায় না আসে আমরা আসলে এই যে কিছু কিছু লেম বিষয়গুলোকে নিয়ে আমরা রাজনীতিটাকে আরো বেশি আসলে কি বলে কঠিন করে তুলছি, বা রাজনীতিটাকে আরো বেশি যেটাকে বলা হয় যে দুর্গন্ধময় করে তুলছি। সো এই বিষয়গুলো আসলে আমি মনে করি যে পরিত্রাণ করা দরকার। ভাষার যে সমন্বয়টা থাকবে। আচ্ছা, আমরা সম্ভবত মেহেদী হাসানের নেট সমস্যা। আমি হচ্ছে হ্যাঁ, জিতু ভাইয়ের কাছে যেতে চাই। জিতু ভাই, হ্যাঁ, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, নাম হচ্ছে রাকিব হাসান জি, নীল। তিনি প্রশ্ন করেছেন, যেখানে বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, সেখানে ইনকলাব জিন্দাবাদ, একই সমস্যা, মানে এটার মধ্যে কোনো সমস্যা কিনা, বা বাংলা, উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ হুম, যদি সমস্যা না হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ সমস্যা হবে কেন? এ ধরনের একটা আমাদের যদিও আলোচনা এটি উঠে এসেছে, যেহেতু আমাদের দর্শক প্রশ্ন হুম। করেছে, আপনি সেটা উত্তর দেওয়ার অনুরোধ রইল। আহ, না, ওটাই আসলে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম, এটা আমার কাছে সম্পূর্ণই একটা ব্যক্তিগত মতামত মনে হয়েছে। এটা কিন্তু বিএনপির সম্পূর্ণ সব সব মহল থেকে আসেনি এই অভিযোগগুলো। হ্যাঁ, এটা সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তিগতভাবে করেছেন। আমার মনে হয় এটা এটা তারা তাদের মতাধিকারের মতাধিকারের যে প্রয়োগের যে স্বাধীনতা, মত প্রকাশের যে স্বাধীনতা, সেটারই প্র্যাকটিস করেছেন। ওনাদের কোনোভাবে মনে হয়েছে যে এটা এটা ব্যবহৃত নাও হতে পারে।
কিন্তু আমার আমার কাছে যেটা মনে হয়, দুটোই দুটোই চলতে পারে। ইনকলাব জিন্দাবাদ, এটা যারা পছন্দ করেন তারা এটা চালাবেন, যারা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটা চালাতে চান তারা সেটা চালাবেন। ভিন্ন মতাদর্শ আমাদের সবার মধ্যেই থাকবে, কিন্তু ভিন্ন মতাদর্শের মানুষদেরকে সবাইকে সাথে নিয়ে, 18 কোটি মানুষ বাংলাদেশে, 18 কোটি যদি নাগরিক আমি ভাবি, সেখানে অসংখ্য কিন্তু মতবাদ আছে। কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত, মুসলিম লীগ, ইত্যাদি ইত্যাদি। কেউ কোনো দলের প্রতিনিধিত্ব করছে না, যেমন আমি কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, কিন্তু আমার আদর্শগত একটা জায়গা নিশ্চয়ই আছে। হ্যাঁ, সুতরাং এই নানান মতাদর্শের, নানান দল মত এবং আদর্শের যে যেই কম্বিনেশন আমাদের দেশে, সবাইকে মিলেই কিন্তু দেশটাকে বাংলা ভাষাটাকে দুটোকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এখানে কারো কারো ব্যক্তিগত কিছু মতবাদ আসতে পারে, যেগুলো আমাদের সবার জন্য সবার জন্য অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো স্কিপ করেই যেতে পারি। আমার কাছে এটা মনে হয়েছে একেবারেই ব্যক্তিগত একটা মতবাদ। বাংলা ভাষাভাষী মানুষ আমরা যদি দেখি, পৃথিবীতে টোটাল 30 কোটি প্লাস কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ আছে, যারা বাংলায় কথা বলে, যারা বাংলা কমিউনিকেট করে। হ্যাঁ, এবং এই বাংলা ভাষাটার শব্দগুলোও কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে উচ্চারিত হয়। যে শব্দটা ঢাকাতে উচ্চারিত হয়, কলকাতায় কিন্তু ভিন্ন ভাবে এই ধরনের কিছু কিছু শব্দ ভিন্নতা আছে কলকাতায়। আবার যে শব্দটা ঢাকাতে উচ্চারিত হয় সেটা কিন্তু নোয়াখালী বা চট্টগ্রামে কিন্তু একটা ভিন্ন শব্দ, ভিন্নভাবে সেটা ব্যবহৃত হয়। হুম। সুতরাং ভাষার ব্যবহার কিন্তু এরকম ব্যাপৃত, পৃথিবী ব্যাপী সমস্ত ভাষারই কিন্তু এরকম বিভিন্ন রূপ, বিভিন্ন জায়গায় এটার এক একটা পরিবর্তনের ধারাবাহিকতায় কিন্তু ভাষা থাকে। সুতরাং আমি মনে করি এই 30 কোটি প্লাস জনসংখ্যার যে ভাষা বাংলা, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ধরনের কি বলা যায়, এই ধরনের কনজারভেটিভ মন মানসিকতা না থাকাই ভালো। এখানে নতুন শব্দ যুক্ত হবে, অনেক পুরনো শব্দ অনেক সময় হারিয়ে যাবে ব্যবহার না হতে হতে। এভাবেই কিন্তু ভাষা আপডেটেড হতে থাকে যুগের পর যুগ। সুতরাং আমার জি, কাছে মনে ধন্যবাদ। হয়েছে এটা খুব লজিক্যাল। জি, জি। আমরা মেহেদী ভাইয়ের কাছে যেতে চাই। মেহেদী ভাই, বাংলা ভাষা এখন বেশ সমৃদ্ধ। বাংলা ভাষার শব্দ এখন অসংখ্য অগণিত। সেখানে নতুন করে বাংলা ভাষায় অনেকগুলা বা বিদেশি শব্দ বা বহিরাগত শব্দ ইনক্লুড করলে বাংলা ভাষার সৌন্দর্য কি আসলে নষ্ট হয়ে যায় কিনা? কিংবা আমরা এখন আমাদের কথায়ও আমরা বিভিন্ন সময় ইংরেজি শব্দ অত্যাধিক মানে ব্যবহার করতেছি। এটা আসলে কি আমাদের ভাষার সৌন্দর্যকে নষ্ট করে কিনা, নাকি আসলে এটাই হওয়ার কথা, ভাষা এভাবেই পরিবর্তন হয়? আপনার কি মনে হয় আমাদের এই অন্যান্য বিদেশি শব্দ ব্যবহার করা কমানো উচিত ভাষার সৌন্দর্যের জন্য? ধন্যবাদ ভাই। আচ্ছা দেখেন, অন্য শব্দ বা অন্য ভাষার আমি বলি বা ঢাকার যে উত্তরপাড়াটা সেটা কিন্তু অলরেডি ইংলিশ হয়ে গেছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইংলিশ শব্দ ইউজ হয়। এখন এটা নিয়ে কিন্তু কোনো রকমের সমালোচনা দেখা যায় না। এখন এটাকে বাংলাদেশের শিক্ষিত সমাজ বা মধ্যবিত্ত সমাজ সেটাকে হয়তো বা ইতিবাচক মনে করে। তেমনই ভাবে আমি মনে করি আসলে ভাষাটা কখন উঠে আসে, ভাষার যে সমৃদ্ধির যে কথাটা বললেন, আসলে সাহিত্যের মাধ্যমেই আসলে ভাষা সমৃদ্ধ হয়। আমার দেশের সাহিত্য কিরকমের সমৃদ্ধ সেটা আসলে নির্ভর করে আমার ভাষাটা কিরকমের। দেখেন, এই যে বাংলা ভাষাকে নিয়ে কিন্তু অনেক আগে থেকে নানা রকমের সমালোচনা আছে। বলা হয় যে বাংলা ভাষা আসলে নিচু বা আসলে বাংলা বাংলা ভাষাটা অতটা সমৃদ্ধ না। যখনই সেই 1952 সালেই কিন্তু এই প্রশ্নটা আসছে। এবং আপনাকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আসলে কিছু কিছু সময় পর পর বিভিন্ন রকম ইনফরমেশন আসে। 1947 সালের পরে মোহাম্মদ আলী জিন্নাহ যখন এই কথাটা বলা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু, সেটা কিন্তু বলছে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু সেখানে কিন্তু বলা হয় না যে পূর্ব পাকিস্তানের ভাষাই হবে একমাত্র উর্দু। সেক্ষেত্রে বলা হয়েছে পূর্ব পাকিস্তানের ভাষা কি হবে সেটা পূর্ব পাকিস্তান নির্ধারণ করবে, কিন্তু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে আপনার উর্দু। এখন বাংলাদেশের আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এখন বরিশালের ভাষা, যে বরিশালের আঞ্চলিক মানুষ যে সেই বরিশালের ভাষায় কথা পারবেন এরকমটা কিন্তু কোথাও বলা হয়নি। সেম ভাবে সে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু, পূর্ব পাকিস্তানের ভাষা কি হবে সেটা একমাত্র পূর্ব পাকিস্তান নির্ধারণের কথা বলেছে। আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এখন দেখেন, এই যে বিষয়গুলা
এই বিষয়গুলো কিন্তু এখানে একটা ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে যে মোহাম্মদ আলী জিন্নাহ সে বলছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দুই। কিন্তু আমি যে ইনফরমেশন দেখলাম এটা কিন্তু ওরকমটা বলা হয় না। আচ্ছা যাই হোক, তো এখন আপনার কথাটায় আসি যে বাংলা ভাষার যে নতুন শব্দের প্রয়োজন আছে কিনা। ভাই প্রয়োজন আছে। ভাষা যে বললাম যে ভাষা আসলে যে একটা জায়গায় স্থির থাকে না, ভাষা আসলে অনেক গতিশীল একটা বিষয়। আপনি দেখেন ইংলিশে বর্তমানে আমাদের বাংলা ভাষাতেও নতুন নতুন শব্দ আসতেছে। এবং আপনি যদি বলেন বাংলা ভাষার আসলে সমৃদ্ধ কই, বাংলা ভাষা বাংলা একাডেমি শুধু কাজ করে ঈদ বানান কি রস্বই দিয়ে হবে না দীর্ঘকার দিয়ে হবে, এরকমটা তারা আসলে তাদের কাজ। এছাড়া কিন্তু নতুন কোনো শব্দ আমরা দেখতেছি না। বাংলা একাডেমি কিন্তু ওরকম নতুন কোনো শব্দ নিয়ে আসতেছে না। তো এখন বাংলা সাহিত্যের মাধ্যমেই আসলে আপনি দেখেন বর্তমান 2025-26 সালে যে সাহিত্য বইগুলো বের হচ্ছে সেখানে নতুন নতুন যে কবিগুলা বা লেখকগুলো আসছে সেখানে কিন্তু তারা নতুন নতুন শব্দ ব্যবহার করছে। এটা কিন্তু সব যে বাংলাদেশি ভাষা না, অনেক ভিনদেশি ভাষা আমরা দেখতে পাই। এর মাধ্যমে আসলে কিন্তু সাহিত্য আসলে সমৃদ্ধ হয়। সাহিত্য যে সমৃদ্ধ হয় না ব্যাপারটা কিন্তু এরকমটা না। তো আমি পরিশেষে এটাই বলতে চাই যে নতুন নতুন ভাষার যুক্ত হওয়া আসলে খারাপ না, কিন্তু এখানে আমাদের বিষয়টা দেখতে হবে যে আসলে মানে কোন সেন্টিমেন্টে বা কোন আদর্শের মাধ্যমে আসলে ভাষাগুলো আমাদের মাঝে আসতেছে, এটা আসলে আমাদের দেখার বিষয়। আমি যে প্রথমেই বললাম যে এই যে রাজনৈতিক পরিমণ্ডলে যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে সেটা আজকে থেকে না, সেটা দীর্ঘদিন যাবত থেকেই হচ্ছে। হয়তোবা প্রকাশ্যে বা মাঠে হয় নাই, কিন্তু অনলাইনেও কিন্তু এই শব্দগুলোর জারি কিন্তু পূর্ব থেকেই ছিল। এবং আপনি পত্রিকা বলেন, কলাম দেখেন, বাংলা সাহিত্যে বলেন, এই ইনকিলাব শব্দগুলো কিন্তু বাংলা সাহিত্যেও কিন্তু রয়েছে। এটা যে নতুন ব্যাপারটা কিন্তু সেরকমটা না। এবং বাংলা ভাষা আমি মনে করি বাংলা ভাষা নতুনত্ব শব্দ যোগ হওয়া সেটা আমার কাছে নেতিবাচক না, এটা আমার কাছে অনেকটা ইতিবাচক মনে হয়। জি, ধন্যবাদ। আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি, আমাদের দর্শকরাও বুঝতে পেরেছে। একই প্রশ্ন আমাদের জাহিদ জিতু ভাইয়ের কাছে। জাহিদ জিতু ভাই, আপনি মনে করেন কিনা বাংলা ভাষায় নতুন নতুন শব্দ ইনক্লুডেড হওয়ার মাধ্যমে ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা এটা ইতিবাচক কিনা নেতিবাচক কিনা? আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় তরুণ সমাজ বর্তমানে প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহার করছে। তাদের কথা বলার মাঝে 10টা শব্দ বললে 4টা শব্দ ইংরেজি থাকে। সেক্ষেত্রে কি আপনি এটাকে নেতিবাচক ভাবে দেখছেন, নাকি এটাই হওয়ার কথা ছিল? দেখুন, এই প্রশ্নটার আনসারটা যদি আমাদেরকে দিতে হয়, আমাদেরকে একটু হিস্ট্রিতে যেতে হবে। হ্যাঁ, আমাদের দেশটা আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি গুলা দেখি, ওখানে কিন্তু তারা এখনো পর্যন্ত ইংরেজির ব্যবহারটা অনেকেই অনেকেই কম করে। এবং জাপান, চায়না, এই সমস্ত কান্ট্রি গুলাতে যদি আপনি দেখেন, এখনো ইংরেজির ব্যবহারটা ওখানে অনেক লিমিটেড, অনেক অনেক লিমিটেড। এন্ড তাদের অনেকেই খুব ভালো ইংরেজি বলতে পারেন না, যারা একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের অনেক কাজকর্ম করেন, কিন্তু তবুও তারা ইংরেজিটা খুব একটা ভালোভাবে বলতে পারেন না। কেন? তার কারণ এই দেশগুলা অনেক আগে থেকে স্বয়ংসম্পূর্ণ, এবং তাদেরকে কিন্তু খুব বেশি একটা অন্য কারো মুখাপেক্ষী হতে হয় না। এবং তারা দীর্ঘদিন যাবৎ স্বাধীন ছিল এবং এখন আছে। পক্ষান্তরে যদি আমাদের এই ভূখণ্ড বাংলাদেশের কথা যদি আমরা যাই, আমরা কিন্তু বিভিন্ন বিদেশি শক্তির দ্বারা শাসিত হয়েছি বিভিন্ন সময়। দীর্ঘ একটা সময় আমরা ব্রিটিশদের শাসনে ছিলাম, তার আগে পর্তুগিজ সহ বিভিন্ন সময় বিভিন্ন শাসক শ্রেণী, বিদেশি শাসক শ্রেণীর হাতে আমরা ছিলাম। সর্বশেষ পাকিস্তানের হাতেও আমরা দীর্ঘ সময় ছিলাম। এবং আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, বা আমরা খুব বেশি অর্থনৈতিক ভাবে খুব বেশি শক্তিশালী অবস্থানে নেই, যে কারণে আমাদেরকে অনেকটাই নির্ভর করতে হয় বিদেশি মানুষদের উপর বা বিদেশি শক্তির উপর। আমাদেরকে অনেকটা নির্ভরতা আমাদের আছে, যে কারণে আমাদেরকে কিন্তু সেই ভাষাগুলো, ইংরেজি বা অন্যান্য ভাষাগুলোর প্রতি কিছুটা নির্ভরশীলতা আমাদের কিন্তু রাখতেই হয়। সুতরাং এই জায়গাটাকে আমি কোনো অন্যায় বা এটাকে কোনো আমি আমি কোনো নেগেটিভ ভাবে আমি দেখতে চাই না। তার কারণ হচ্ছে এটা আমাদের প্রয়োজন। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য, গ্লোবালি আমাদের কানেক্টেড থাকার জন্য আমাদের ইংরেজি ভাষার ব্যবহারটা অত্যন্ত প্রয়োজন। বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে আমরা কিন্তু খুব বেশি এফোর্ট না দিয়েই বাংলা কিন্তু আমরা শিখে যাই, এবং আমরা যথেষ্ট ভালোভাবে বাংলার আমি জিতু ভাই, ব্যবহারটাও আমি করতে যাই। আপনাকে একটু থামতে
চাই, হ্যাঁ, আমি একটু আপনাকে থামাতে চাই। আমরা তো নিঃসন্দেহে ইংরেজি ভাষা শিখবো, ইংরেজি ভাষা বলবো, কিন্তু বাংলা ভাষার মধ্যে সেটা বলাটা কতটা রুচিসম্মত মনে করেন, কিংবা কতটা আপনি কি বলা প্রাসঙ্গিক মনে করেন বাংলা এটাও ভাষার মধ্যে? এটাও আমি যেটা যেটা বলি, জি, জি। হ্যাঁ, বাংলা ভাষার মধ্যে বাংলা বাংলা ইংরেজি মিক্সডে কথা বলা আমাদের দেশের শিক্ষিত সমাজের একটি একটি প্রচলিত অভ্যাস। এবং এটা কিন্তু আমি তাদের কোনো দোষ আমি করতে চাই না, যেটাই আমি বলছিলাম আসলে, যেহেতু আমাদেরকে গ্লোবালি একটা কানেক্টেড থাকতে হয়, আমাদেরকে কিন্তু বাংলার পাশাপাশি ইংরেজিটাকে সব সময় সাথে রাখতে হয় গ্লোবালি কানেক্টেড থাকার জন্য। হ্যাঁ, এবং যে কারণে আমি এটাকে খুব বেশি একটা অন্যায় বলে মনে করি না, এবং এতে বাংলা ভাষার কোনো ক্ষতি হয় বলে আমি মনে করি না। কেননা বাংলা ভাষার সঠিক এবং সব ব্যবহার যে জায়গাগুলোতে প্রয়োজন সেখানে কিন্তু ঠিকই হচ্ছে। আপনি যদি দেখেন নিউজ, আপনি যদি টেলিভিশন চ্যানেলে নিউজ দেখেন, ওখানে কিন্তু বাংলার সাথে ইংরেজি আপনি ব্যবহার করতে পারবেন না। এমনকি অডিও যেগুলো যেগুলো রেডিও স্টেশন গুলো, ওখানেও কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে আপনাকে কম্প্রোমাইজ করবে বাংলা ইংলিশ, বাট বেশিরভাগ প্রোগ্রাম গুলো কিন্তু আপনাকে বাংলার মধ্যে ইংরেজির ব্যবহারটা খুব একটা ভালোভাবে দেখবে না। সুতরাং এই জায়গাগুলো যেখানে বাংলার সাথে ইংরেজির ব্লেন্ডিংটা একেবারেই মানানসই না, সেই জায়গাগুলো কিন্তু আমরা বাংলা সঠিকভাবে ব্যবহার করছি। কিন্তু যে জায়গাগুলো আমাদের জন্য ফ্লেক্সিবল, যে জায়গাগুলো আমরা দুইটাই ব্যবহার করতে পারি, সেই জায়গায় আমরা একটু ব্যবহার করতেই পারি। এটা আমার আমার কাছে খুব একটা অন্যায় মনে হয় না। জি, ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা আর প্রশ্ন করব না। আমাদের কথা শেষ করার মাধ্যমেই প্রোগ্রামটা শেষ করব। মেহেদী ভাইকে সুযোগ দেওয়া হবে। তার আগে আমরা আবারও আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগকে আবারও স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং পৃথিবীর আরো অনেক প্রান্তে ভাষার জন্য, সংস্কৃতির জন্য প্রাণ দিয়েছেন। তাদেরকেও আমরা একই সাথে স্মরণ করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। পাশাপাশি বাংলা ভাষা চর্চা এবং বাংলা ভাষা নিয়ে উম, রাজনীতি না করার অনুরোধ করব আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন। আমরা বাংলা ভাষাকে সমুন্নত রাখতে চাই। সে জায়গা থেকে আমরা এখন মেহেদী ভাইকে ওই ব্যক্তি বাংলা ভাষা নিয়ে কিংবা সর্বশেষ কোনো কথা থাকলে আপনি শেয়ার করতে পারেন দর্শকদের সাথে। ধন্যবাদ। দেখেন, গতকালকে আমি একটা কথা বলছিলাম যে বাংলা ভাষার একটি শব্দ মা, যা সহস্র সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। আমরা বাংলা ভাষা, যেই বাংলা ভাষাটায়, এই বাংলা ভাষাটা যে খাঁটি বাংলা সেটা না। বাংলা ভাষা আসলে যে সকল বিদেশি ভাষা নিয়েই আসলে যেই ভাষাগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেই সকল ভাষার মধ্য দিয়েই আমরা যেভাবে আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি, আমার মনে হয় না, হ্যাঁ আমাদের ভাষাটাকে, আমাদের ভাষা সম্পর্কে অনেক রকম সমালোচনা আছে যে উর্দু বা হিন্দি বা অন্যান্য ফার্সি অপেক্ষা আমাদের ভাষাটা অনেকটা নিম্নতর, কিন্তু আমি মনে করি আমার কাছে আমার ভাষাটাই সব থেকে বেশি উচ্চতর মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই 1952 এবং বর্তমানকে আমি মুখোমুখি করবো না এখন। আমরা তো চাইলে আর উর্দু বা হিন্দি বা ইংরেজিতে কথা বলতে পারবো না, পারবো হয়তো বা, কিন্তু আমরা চাইলেই সেই রাষ্ট্রভাষা করতে পারবো না। আমরা এখানে অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা এই ভাষার মাধ্যমে যেই মনের ভাবটা প্রকাশ করতে পারি, আর কোনো ভাষাই আমরা হয়তো বা এটা পারবো না। আমার মা, আঁচল, এই যে শব্দগুলা, মায়ের আঁচল, এই যে এত সুন্দর সুন্দর শব্দগুলো, আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো ভাষা এত সুন্দরভাবে আসলে ফুটিয়ে তোলা যায়। আমাদের সাহিত্যে, আমাদের কবিতায় বাংলা ভাষার আসলে যে মাধুর্যতা এবং উচ্চারণ গত যে দিকটা, সেটা আসলে অসম্ভব পরিমাণে আমাদের হৃদয়কে নাড়া দেয়। তো ওই জায়গা থেকে আমি মনে করি আপনি যেটা বললেন যে বাংলা ভাষাকে নিয়ে আসলে রাজনীতি করার কিছু নাই। যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, জিন্দাবাদ বেনগেলাপ, এই শব্দগুলো আসলে সময়ের পরিক্রমায় ভাষার সমন্বয়ে চলে এসেছে। এটা নিয়ে আসলে রাজনীতির কিছু নাই। কিন্তু আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে 1952 সালের, এবং আমরা শহীদদের বিনিময়ে, ভাষা শহীদদের বিনিময়ে কিন্তু আমরা এই ভাষাটাকে পেয়েছি, এবং এই ভাষার যেন কোনোভাবেই যেন মর্যাদাহানি না ঘটে সে বিষয়ে আসলে আমাদের খেয়াল রাখতে হবে, এবং ভাষা কেন্দ্রিক যে রাজনীতি সেটা আসলে আমাদের পরিহার করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ মেহেদী হাসান আপনাকে। আমরা জিতু ভাইয়ের কাছে যাব সর্বশেষ। জিতু ভাই, বাংলা ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আপনার শেষ কথা বা অভিব্যক্তি। আহ, বাংলা ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আমি যদি শেষ কয়েকটা লাইন বলি, আসলে যেটা বললাম যে বাংলা ভাষা আমাদের অত্যন্ত গর্বের, অত্যন্ত ভালোবাসার,
আমাদের অন্তরের অন্তঃস্থলের ভাষা এটা, এবং এটা এটা স্বাভাবিক ধারা যেটা, এটাকে সেভাবেই অব্যাহত রাখতে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটাকে 30 কোটি প্লাস বাংলা ভাষাভাষীর হাতেই ছেড়ে দেওয়া উচিত। তারা যেই শব্দগুলোকে গ্রহণ করছে সানন্দে, সেটাকে তাদের স্বাধীনতা দেওয়া উচিত সেই শব্দগুলোকে গ্রহণ করতে। যেটা সব তারা সানন্দে স্বচ্ছন্দে গ্রহণ করতে চায় না, সেটা সেটা তারা ফেলে দিতেই পারে। এটা তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এটুকু বলেই আমি আবারও একবার ভাষা শহীদদের প্রতি এবং বাংলাদেশের বিভিন্ন বিপ্লবে যত শহীদ, যত মানুষ শহীদ হয়েছেন, যারা বাংলাদেশের এবং বাংলা ভাষার জন্য কন্ট্রিবিউট করেছেন, যারা বাংলাদেশ এবং বাংলা ভাষার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন এবং আজীবন লড়াই করবেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। জি, আমাদেরকে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। ভাইয়ের কথা শোনার পর আমার একটা কথা মনে পড়লো, যদিও প্রাসঙ্গিক না বিষয়টা। গতকালকে শহীদ মিনারে আমাদের প্রত্যেকটা আন্দোলনের কথা উঠে আসলেও আমাদের 24কে স্কিপ করা হয়েছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই, এবং ভবিষ্যতে আশা করব, আমরা ধরে নিলাম এটি অসতর্কতা বশত হয়েছে, এবং ভবিষ্যতে আমাদের 24কেও আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাসে স্থান দিতে হবে, এবং প্রত্যেক শহীদকে, যারা আমাদের ভাষার জন্য শহীদ হয়েছে, যারা 71-এ মুক্তিযুদ্ধের জন্য শহীদ হয়েছে, 90-এ গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, এবং 69-এ গণ অভ্যুত্থান থেকে শুরু করে সর্বশেষ 24-এর আন্দোলন পর্যন্ত যারা শহীদ হয়েছে, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আমরা আজকের আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।